শুভ সকাল আমার প্রিয় অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা। 2025 সালের প্রথম ইউটিউব ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে অষ্টম শ্রেণী বিষয় গণিত, অধ্যায় হচ্ছে 9.1। সেই অধ্যায়ের একটা উপপাদ্য, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আমরা আগে পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে সেটা আমরা একটু প্রশ্নটা ভালো করে বুঝবো, একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। এখানে প্রথমে লেখা আছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমাকে একটি সমকোণী ত্রিভুজ আগে অঙ্কন করতে হবে। এই একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আগে দেখো সমকোণ, এটাকে আমরা বলবো সমকোণ। ঠিক আছে, এটা হচ্ছে সমকোণ। সমকোণ কখন ত্রিভুজ হবে? যখন তিনটি বাহু থাকবে, তখন তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই যে কোণটা, এই কোণটা হচ্ছে সমকোণ। ঠিক আছে, এই কোণটা হচ্ছে সমকোণ, মানে হচ্ছে 90 ডিগ্রি। আর এই যে বাকি দুইটা কোণ দেখতেছো এখানে, এই দুইটা কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। ঠিক আছে, আর আমার এই বিষয়টাকে জানার জন্য আমাকে এখানে এই তথ্যগুলো জানতে হবে। আর এই তথ্যগুলোর আলাদা আলাদা ইউটিউব ভিডিও আছে আমার, এগুলো তোমাদেরকে আমরা লিঙ্কটা দিয়ে দিব। তো এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে ধরো 90 ডিগ্রি। এই সমকোণের বিপরীতে যে বাহুটা আছে তার নাম হচ্ছে অতিভুজ। এটার নাম হচ্ছে কি? অতিভুজ। আচ্ছা, আমি এটার নামটা দিই এ বি সি। তাহলে সমকোণের এই যে কোণটার বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, আর নিচের বাহুটাকে বলা হয় ভূমি, আর এই যে উপরের দিকে যেটা সোজা আকার আছে সেটাকে বলা হয় লম্ব। এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর নাম অতিভুজ, ভূমি, লম্ব। এখানে কি বলছে দেখো, যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। কার উপরে? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এখন অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এটা, এটার উপর একটা কি আঁকবো? বর্গক্ষেত্র আঁকবো। এখন দেখো, আমি সমকোণী ত্রিভুজ ব্যাখ্যাটা দিলাম। বর্গটা কেমন? বর্গটা হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু সমান, চারটি কোণ সমকোণ এবং দুটি কর্ণ সমান, তাকে বলা হয় বর্গ। এখন অতিভুজের উপর একটা বর্গ আঁকতে হবে। তো তার আগে আমরা একটা কাজ করি, তাহলে বর্গ যাতে প্রত্যেকটা বাহু সমান, আমরা একটা বাহুর মাপ দিয়ে দিই। এই বাহুটা আমি দিলাম 5, এই বাহুটা ধরো আমি দিলাম 4, আর এই বাহুটাকে দিলাম আমি 3। তাহলে এই বাহুটা যদি 5 মিটার হয়, তাহলে এই অতিভুজের উপর যে বর্গটা আঁকবো তার এটাও 5 হবে। যদি আমি এদিক থেকে এদিকে যাই, ধরো এদিক থেকে এদিকে আসলাম, এটাও কি হবে? 5 হবে। একটা বর্গক্ষেত্র আঁকলাম। ঠিক আছে, আচ্ছা আমি একটু আবসা করে রাখবো। এই হচ্ছে একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, তারপর হচ্ছে অপর দুই বাহুর উপর। অপর দুই বাহু কারা? এ বাহু এবং এ বাহু। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের। তার মানে অপর দুই বাহুর উপর কি আঁকতে বলছে আমাকে? বর্গক্ষেত্র আঁকতে, মানে অঙ্কন করতে বলছে। এবং বর্গক্ষেত্র দ্বয়, দ্বয় মানে কয়টা? দুইটা। তার মানে এইখানেও আমি একটা বর্গক্ষেত্র আঁকবো। কার মাপে আঁকবো? এই সাইডের মাপে। এই বাহুটাও সাইড হবে, এই বাহুটাও সাইড হবে, এই বাহুটাও সাইড হবে, কারণ বর্গক্ষেত্রে প্রত্যেকটি বাহু সমান। আবার এই যে বাহুটা লম্ব, এই লম্বের উপরও একটা কি হবে? বর্গক্ষেত্র হবে। সেটা কার মাপে হবে? 3, 3 এবং 3-এর মাপে। বলছে সমষ্টির সমান কি হবে? সমান হবে, সমান হবে। এখন এই সমানটা কার সাথে তুলনা করা হয়েছে আমাদেরকে সেই জিনিসটা এখন ভালো করে বুঝতে হবে। সমানটা কার সাথে হবে? আমরা চিত্রটার সাথে প্রশ্নের একটা আমরা তোমাদেরকে ব্যাখ্যা দিলাম। এখন দেখো, বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে এই একটা ফাট অতিভুজের উপর বর্গক্ষেত্র। তাহলে দেখো তো অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা রয়েছে তার ক্ষেত্রফল কত? তাহলে বাহু গুণ বাহু, 5 5 কত? 25। ঠিক আছে, তারপর বলছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়। এই যে অপর দুইটা বাহুর উপর যে দুইটা অঙ্কিত হয়েছে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি। তার মানে এই দুইটাকে যোগ করতে হবে। কাকে যোগ করতে হবে? এই দুইটাকে যোগ করতে হলে যোগ করে যেটা পাবো, মানে বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি, এই দুইটার সমষ্টি কি হবে?
সমান হবে, মানে 25-এর 25 হবে, মানে এটা এটা যা হবে এই দুইটার যোগফল সেম হবে। তো দেখি হয় কিনা। 4 4 কত 16 যোগ 3 3 9, দেখো তাহলে দেখো এই পাশে 25 হলো। তাহলে প্রশ্নের সাথে আমরা আমাদের চিত্রটাকে ব্যাখ্যা দিলাম। এখন দেখো তো এই যে 5, প্রত্যেকটা বাহু ছিল কত আমাদের 5, তাহলে এটা সূত্রটা কি দাঁড়ালো বা পিথাগোরাসের থিমটা এখানে কি, তাহলে অতিভুজ, কি অতিভুজ। তাহলে মানে অতিভুজটাকে আমি কি করছি, অতিভুজটা বাহু ছিল 5, কিন্তু এই অতিভুজটাকে আমি কি আকারে রূপ ধারণ করছি, বর্গ আকারে। এই জন্য অতিভুজের উপর হবে স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার। তারপর ভূমির উপরে কি হবে, ভূমিটাকেও আমি কি বানালাম, বর্গ করলাম, তাহলে ভূমিটাকে স্কোয়ার দিতে হবে। লম্বটাকেও আমি কি করলাম, বর্গ করলাম। এই যে বর্গকে স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়। এটাই হচ্ছে পিথাগোরাসের মূল সূত্র। অতিভুজ স্কোয়ার মানে অতিভুজের কে বর্গ করলে যে মান হবে, আর বাকি দুইটা বাহুকেও বর্গ করলে সেম মান হবে। এখন দেখো এখানে অতিভুজকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, এসি দ্বারা। তাহলে আমরা এখানে অতিভুজের জায়গায় লিখতে পারি এসি স্কোয়ার। এখানে ভূমিকে প্রকাশ করেছে বিসি দ্বারা, তাহলে তার উপর আমরা লিখবো কি বিসি স্কোয়ার। এখানে লম্বকে প্রকাশ করা হচ্ছে এবি দ্বারা, তাহলে আমরা তার উপরে দিব এবি স্কোয়ার। এটার উপরে আমরা আমাদের আজকে ক্লাসটা করব। তো তোমরা একটু ভালো করে খেয়াল করো, আমরা ক্লাসটা সুন্দর করে তোমাদেরকে প্রেজেন্টেশন করব। ওকে, আমরা এই উপপাদ্যটা সমাধান করার জন্য আমরা 5টা ধাপ অতিক্রম করব। ঠিক আছে, 5টা ধাপে এটা হচ্ছে 1 নম্বর ধাপ, সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচনটা কি দেখো একটু। মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তো আমরা যে তাকে সমকোণী ত্রিভুজ বলবো সেটা কার উপর ডিপেন্ড করে বলবো, যে সমকোণ হতে হলে আমাকে একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। তো সমকোণী ত্রিভুজের এ বি কোণটা, এ বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। মানে জাস্ট এখানে দেখো বিশেষ নির্বাচনে তোমাকে যে কাজটা করতে হবে, এই চিত্রটার ব্যাখ্যা দিতে হবে। এখানে বি কোণ সমান 90 ডিগ্রি, এখানে অতিভুজটা কোনটা, অতিভুজটা হচ্ছে এটা, এটাকে বি দ্বারা প্রকাশ করা হচ্ছে। ধরো আমি এ বি এটার মান দিলাম 5, মানে অতিভুজকে প্রকাশ করা হচ্ছে স্মল বি দ্বারা। আর আমি ধরো তোমাদেরকে বোঝার জন্য এখানে একটা 5 দিলাম। ঠিক আছে, তাহলে অতিভুজ নাম কি এসি, এটাকে বি দ্বারা প্রকাশ করলাম। ভূমি হচ্ছে বিসি, তাকে আমরা প্রকাশ করব এ দ্বারা, ধরলাম এটার মান ধরলাম আমি 3। আর এবি কে প্রকাশ করব আমরা সি দ্বারা। তার মানে এই ত্রিভুজের 3টা বাহু একটা কোণের কি করলাম, ব্যাখ্যা দিলাম বিশেষ নির্বাচনে। আর প্রমাণ করতে হবে যে ওই যে আগে যেটা বুঝালাম যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা আমাদেরকে এখন প্রমাণ করতে হবে। এখন আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদেরকে এখানে একটা অঙ্কন করতে হবে। এখন আমরা অঙ্কনটা তোমাদেরকে দেখাবো। ওকে, আমরা এখন দ্বিতীয় ধাপে চলে আসলাম। দ্বিতীয় ধাপটা হচ্ছে কি আমাদের অঙ্কন। এখানে কি লেখা আছে দেখো, আমি এখানে তোমরা এভাবে পরীক্ষা লিখতে পারবে, ফাট একটা একটা লাইন করে লিখতে পারবে। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। এই যে বিসি বাহুটা আছে না, এই বিসি বাহুকে আমি এখানে ডি পর্যন্ত বর্ধিত করব। ঠিক আছে, এই ডি পর্যন্ত বর্ধিত করব। যেন মানে তোমাকে একটা শর্ত দিয়ে দিছে, তুমি যে এখান থেকে যে এখানে তুমি বর্ধিত করলে বা বাড়ালে, কতটুকু বাড়াতে, তুমি তো ইচ্ছা করলে বর্ধিত করলে তুমি এতটুকু আনতে পারবে, ইচ্ছা করলে এতটুকু নিয়ে আসতে পারবে, ইচ্ছা করলে আরো এদিকেও আনতে পারবে। কিন্তু এই যে তুমি এদিকে হাঁটতেছ বা তোমাকে এখানে যাওয়ার জন্য অনুমতি দিল, সে অনুমতিটা কিন্তু সত্য সাপেক্ষ, যে তুমি যেতে পারবে, তবে একটা নির্দিষ্ট সীমা তোমাকে দেওয়া হবে। সেই নির্দিষ্ট সীমাটা কি, এই বিসি কে যখন আমি এদিকে আনবো, সেটা কার সত্ত্বে আনবো, সেটা এ বি এর সত্ত্বে। মানে এখানে এ বি বাহুটা যদি আমার 4 মিটার হয়, তাহলে আমি এদিকে 4 মিটার আমি আসতে পারবো। এই জন্য বলছে যেন এই যে বিসি সমান সরি এখানে হবে সিডি সমান এবি হয়, মানে এই সিডিটা এবি এর সমান হতে হবে। মানে আমি যে এখানে সি থেকে ডি পর্যন্ত যাব, সেটা কার মাপে যাব, সেটা এবি এর মাপে যাব। তাহলে আমি এখানে লিখবো এবি এর মাপে। তাহলে আমি এটা কার মাপে আঁকলাম, আমি এটা সি এর মাপে। সি মানে কি, সি মানে হচ্ছে এই বাহুটাকে আমি কি দ্বারা প্রকাশ করলাম, এই বাহুটাকে আমি সি দ্বারা প্রকাশ করব। তার মানে এই অংশটা হচ্ছে সি এর পরিমাণ, আমি এখানে সি পরিমাণ আসবো। অথবা আমি এখানে আরেকটা নাম্বার দিলাম 4, আমি এখানে তোমাকে বোঝার জন্য 4 দিলাম। তার মানে এই বাহুর মাপে আমি এই বাহুটা
এই বর্ধিত অংশটুকু নিলাম, ঠিক আছে, এটা মুছে ফেলবো আমি, এই পর্যন্ত আমি আসলাম, ঠিক আছে। তারপর 2 নাম্বার কি বলছে দেখো, সিডি রেখার উপর, এটা হচ্ছে একটা সিডি রেখা, এই সিডি রেখার উপর, সিডি রেখার ডি বিন্দুতে, সিডি রেখার ডি বিন্দুতে একটি লম্ব আঁকবো, একটা লম্ব আঁকবো, ঠিক আছে। তাহলে এই দিক দিয়ে আমি লম্বটা আঁকবো, সেটারও কিন্তু একটা সীমা রেখা আছে, আমি তো অনেকটুকু যেতে পারবো, কিন্তু আমাকে অনেকটুকু যাওয়ার অনুমতি দেয় নাই, ঠিক আছে। লম্ব আঁকি যেন কি হবে, আমি কতটুকু যাব, আমি যাব ডিই, তাহলে আমি এখানে লিখবো যে এই যে আমি এই লম্বটা আঁকবো সেটা কার মাপে আঁকবো, সেটা আমরা বিসি এর মাপে আঁকবো। তাহলে বিসি এর যতটুকু অংশ আছে আমিও এদিকে অতটুকু অংশ আমাকে দেওয়ার অনুমতি বা যাওয়ার অনুমতি দিল আমাকে। তাহলে বিসি এর পরিমাণ আমি ডিই পর্যন্ত যাব, তার মানে এই যে এতটুকু অংশটা কার মাপে, এখানে এ মাপে, এ অথবা 3 এর মাপে আমি অঙ্কন করব। এই জন্য লিখছি বিসি সমান ডি, মানে বিসি যতটুকু ডিই ততটুকু হবে। সবাই ক্লিয়ার? তাহলে দেখো এর মাপে এতটুকু গেলাম আর এর মাপে এতটুকু গেলাম। তারপর কি লেখা আছে দেখো সিই, এই যে সি এবং ই যোগ করি, এ ই যোগ করি। দেখো করার পরে আমি এখানে যে চিত্রটা পেলাম পুরাটা, এই পুরাটা চিত্রটার নাম হচ্ছে কিন্তু ট্রাপিজিয়াম। কি ট্রাপিজিয়াম? ট্রাপিজিয়াম কেন? কারণ হচ্ছে দুইটা বাহুর দূরত্ব সমান থাকবে আর অন্য দুইটা বাহুর দূরত্ব কখনো একে অপরের মানে সমান থাকবে না, কখনো কাছে কখনো দূরে যাবে। যদি এরকম দেখি তখন আমরা ট্রাপিজিয়াম বলি। আর ট্রাপিজিয়ামের সূত্র বা বিস্তারিত আমার চ্যানেল আছে, তোমরা দেখে নিতে পারবে। তাহলে আমরা অঙ্কনটা তোমাদেরকে বুঝাতে পারলাম, তোমরা আরেকবার দেখে নিবে। এবার আমরা যাব দুটা ত্রিভুজের সর্বসম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন প্রমাণ আসব। তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে ত্রিভুজটা, এই যে আমার প্রথম যে ত্রিভুজ, এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। আবার এই যে এখান থেকে এই যে এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই যে 3টা বাহু, সেটাও কিন্তু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এখানে কিন্তু দেখো 3টা সমকোণী ত্রিভুজ আছে, একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ, আবার এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ। কিন্তু দেখো এই সমকোণী ত্রিভুজটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এই যে সমকোণী ত্রিভুজ, মানে আমার কাছে অন্যরকম লাগতেছে। তাহলে আমি এটা যে সমকোণী ত্রিভুজ কিভাবে, সেটা আমি এখন তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। তার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, একটু খেয়াল করো দেখি। এই যে এই বাহুটা সমান, আমি এই বাহুটা অঙ্কন করলাম, ঠিক আছে না? আবার এই বাহুটা সমান এই বাহুটা অঙ্কন করলাম, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে এটা সমকোণ, এটাও সমকোণ, ওকে ফাইন। আর আমরা আরেকটা জিনিস জানি, এখানের এই কোণ, এই যে এই কোণ সমান এই কোণের সাথে এই ত্রিভুজের এই কোণের সম্পর্ক আছে, মানে আপ ডাউন, ঠিক আছে। এটা একটা ব্যাখ্যা আছে, জাস্ট এতটুকু মাথায় রাখবা। এই ত্রিভুজের এই কোণের সাথে এই ত্রিভুজের এই কোণটা সমান হয়, আর এখানের নিচেরটার সাথে এখানের উপরেরটা সমান হয়, ওকে। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে তোমাদের কাছে, দেখো আমি এখানে লম্ব সমান, ধরো এখানে ভূমি আঁকলাম, এখানে ভূমি সমান, এখানে লম্ব আঁকলাম। তাহলে লম্ব দ্বারা ভূমি, ভূমি দ্বারা লম্ব, বাট দেখো তো অতিভুজ সমান কিন্তু আমি অতিভুজ অঙ্কন করি নাই, মানে এখানে অতিভুজ বি সমান, দেখো আমি এখানে অতিভুজ বি লিখি নাই। কেন লিখি নাই? কারণ এটা বা এই বাহু দ্বারা এখানে এই বাহুগুলো অঙ্কন করলাম, কিন্তু দেখো আমি অতিভুজ দ্বারা কিন্তু অতিভুজটাকে কি করি নাই, অঙ্কন করি নাই। তার মানে আমার কাছে মনে হচ্ছে এখানে অতিভুজ বড়, এখানে অতিভুজ ছোট, অথবা এখানে অতিভুজ ছোট এখানে অতিভুজ বড়, অথবা এখানে দুইটা অতিভুজই সমান। এই যে দুইটা অতিভুজ সমান কিনা এইটা প্রমাণ করার জন্য আমাকে সর্বসম কাজ করতে হবে। তোমাদের জন্য একটা নতুন শব্দ, সর্বসম। এখন এই সর্বসমটা কি, এটাকে তোমাকে বোঝার জন্য একটু আমি কথা বলবো। সর্বসম হওয়ার জন্য যে শর্তগুলো দরকার, সেটা হচ্ছে দুইটা ত্রিভুজের মধ্যে 3টা কমন থাকতে হবে, 3টা সমান জিনিস আমাকে খুঁজে বের করতে হবে। যদি আমি 3টা সমান তথ্য খুঁজে বের করতে পারি, তাহলে ওটাকে আমি সর্বসম বলতে পারবো।
তিনটা বৈশিষ্ট্য উভয়ের মধ্যে সমান থাকতে হবে। এজন্য আমাকে এর দুইটা ত্রিভুজের মধ্যে কোনটা কোনটা সমান যদি আমি নির্ণয় করতে পারি, ওই ত্রিভুজটাকে আমি সর্বসম বলতে পারবো। আর ওই ত্রিভুজ দুটা যদি সর্বসম হয় তাহলে তাদের মধ্যে যত ঘটনা আছে সবার মধ্যে সেটা সমান থাকবে। আর আমরা জানি একটা ত্রিভুজের মধ্যে তিনটি বাহু থাকে এবং তিনটি কোণ থাকে। তার মানে দুইটা ত্রিভুজ হলে তিনটা বাহু মোট 6টা বাহু, তিনটা কোণ 6টা কোণ। ঠিক আছে, এখন আমরা তোমাকে সর্বসমটা আবার বলছি, সর্বসম হচ্ছে দুইটার মধ্যে তিনটা কমন থাকতে হবে আমাকে। তাহলে এখন দেখো এই অতিভুজটাকে সমান করার জন্য আমাকে এই দুইটা ত্রিভুজের মধ্যে সর্বসমটা করাটা একান্ত জরুরি। এখন দেখো এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এ বি সি ও এই ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ সিডিই। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি জানি এই বাহু সমান এই বাহু, আমরা সবাই জানি যে এ বি সমান এখানে হবে সিডি, আর এই বাহু সমান হবে এখানে এই বাহু, তাকে আমরা বলবো বিসি সমান ডিই। দুইটা জিনিস কিন্তু দেখো উভয় ত্রিভুজের মধ্যে দুইটা জিনিস পেয়ে গেলাম। আরেকটা জিনিস হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা এটাকে সংক্ষেপে বি কোণ সমান ডি কোণও লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। ঠিক আছে, এখন দেখো তিনটা জিনিস কিন্তু সমান হয়ে গেছে। আর তিনটা জিনিস যখন সমান হয় তখন আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম ত্রিভুজ বলতে পারবো। এটা হচ্ছে সর্বসম চিহ্ন। এখন দেখো এখানে যখন তিনটা জিনিস সমান হয়েছে আমাকে আরো তিনটা জিনিস সমান দেখাতে হবে। তার মানে কি সর্বসম যখন হয়ে যাবে এই দুইটা ত্রিভুজে সবকিছু সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে এসি সমান এখানে সিই, অটোমেটিক এখানে এসি সমান কি হবে সিই, কারণ যখন সর্বসম হয়ে যাবে তিনটা জিনিস সমান পেয়ে যাব, তাদের সবকিছু সমান। তারপরে দেখো এই যে কোণটা, এই কোণটার নাম হচ্ছে কি? এই কোণটার নাম হচ্ছে বি এ সি কোণ। এই কোণটার নাম হচ্ছে কি? বি এ সি কোণ। তোমরা ইচ্ছা করলে এটাকে সি এ বি কোণ লিখতে পারো, মানে কোণ সবসময় মাঝখানে থাকবে, কোণের প্রতীক সবসময় মাঝখানে থাকবে। তাহলে এই কোণের সাথে আমি বলছিলাম এই কোণটা সমান হবে, তাই এটার নাম হবে কি? ই সি ডি কোণ। এটা হবে ই সি ডি কোণ অথবা ডিসি ই কোণ তুমি লিখতে পারো। তারপরে আসো এই যে কোণটা আছে না, এই কোণের সাথে এই কোণটা সমান হবে, তাহলে এই কোণটার নাম হবে এ সি বি কোণ। এ সি বি কোণ সমান এই কোণটার নাম হবে সিই ডি কোণ, সিই ডি কোণ। ঠিক আছে, দেখো তিনটা জিনিস সমান হওয়াতে তাকে আমি সর্বসম করলাম। আর সর্বসম হয়ে গেলে আমি ত্রিভুজের এই দুইটা ত্রিভুজের মধ্যে সকল কিছু সমান করতে পারবো। কি কি সমান হবে? এই যে একটা বাহু, দুইটা বাহু, এখানে একটা বাহু, তিনটা বাহু সমান হয়ে গেল। আবার এখানে একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, তার মানে এই যে তিনটা বাহু তিনটা কোণ এগুলো সবাই সমান। মানে এই ত্রিভুজটা কি হবে? এই ত্রিভুজ দুটাই, এই ত্রিভুজের এই বাহু সমান যখন এই বাহু হয়েছে, এই বাহু যদি 4 হয় এই বাহু 4, এই বাহু 3 হলে এই বাহু 3, এই বাহু যখন 5 তার মানে অটোমেটিক্যালি এই বাহুকে আমি 5 লিখতে পারবো। কোন শর্তে? যখন তিনটা জিনিস আমি সমান পেলাম, সর্বসম হয়ে যাবে, আর সর্বসম হয়ে গেলে তাদের সকল বৈশিষ্ট্য অটোমেটিক্যালি আমি সমান প্রমাণ করতে পারবো। ঠিক আছে, এবার আমরা আসব, দেখো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আসতেছি। আমরা প্রথমে এটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, বর্ধিত করলাম, তারপর এখানে একটা লম্ব আঁকলাম, তারপরে এটা যোগ করলাম, এটা যোগ করলাম, যোগ করার পরে দুইটা ত্রিভুজ পেলাম, দুইটা ত্রিভুজের মধ্যে সকলকে সমান দেখলাম, এই দুইটাকে সমান দেখি নাই, সমান করলাম। করার পরে দেখো আমার সামনে এই একটা সমকোণ, এই একটা সমকোণ, এবং পাপন স্যারে বলছে যে এটাও নাকি সমকোণ, কিন্তু সেটা কিভাবে সমকোণ এখন সেটা প্রমাণ করব আমরা। 4 নম্বর স্টেপে যাব। তিনটা ত্রিভুজ, এখানে তিনটা সমকোণী ত্রিভুজ, মানে এটা সমকোণ, এটা কিভাবে সমকোণ হলো সেটা এখন আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। ওকে, এখন দেখো আমরা ধাপ 4 যেটা করব সেটা হচ্ছে, আগে তোমরা দেখো এই যে কোণটাকে কি কোণ বলে? এই কোণটাকে বলে সরল কোণ। সরল মানে দুইটা কোণ, মানে একটা কোণের জন্য দুইটা রশ্মি লাগে, এই একটা রশ্মি এবং এই একটা রশ্মি, দেখো দুইটা রশ্মি সমান সোজা, তাকে আমরা বলবো সরল কোণ। আর এই সরল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, সরল কোণকে যখন দুই ভাগ করব তখন তাকে বলা হয় সম্পূরক কোণ। তাকে কি কোণ বলে?
সম্পূরক কোণ। এই সম্পূরক কোণও কিন্তু 180, মানে কি টোটাল এটাকে 180 2 ভাগ করছে, ঠিক আছে। এখন দেখো কখনো কখনো দেখা যায় সরল কোণটাকে, টোটাল কিন্তু সরল কোণ, এই সরল কোণটাকে কিন্তু কখনো কখনো দেখবে কোনো কোনো জায়গায় দেখবে এরকম তিনটা কোণ করি ফেলে, একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, কখনো চারটা কোণ, কখনো পাঁচটা কোণও দেখা যায়। আর আমি আমার বেসিকের ক্ষেত্রে দুইটা কোণের উপরে যখন আমি কোনো কোণ দেখি তাকে আমরা বলি সূর্যকোণ, মানে জাস্ট এটা আমার একটা মন থেকে বলা, এটাকে আমি সূর্যকোণ বলি, সূর্যের মতো। এই সূর্যকোণও কিন্তু 180 ডিগ্রি। তাহলে আমি এই কোণটাকে বলবো সূর্যকোণ। একটা, দুইটা, তিনটা, মানে দুইয়ের অধিক যখন কোনো কোণ আমার সামনে আসবে, দেখো এই বিন্দুতে একসাথে তিনটা কোণ অবস্থান করতেছে, এবং এখান থেকে এ পর্যন্ত এই পুরা কোণটাই কিন্তু 180। এই 180 কোণটাকে তিনটা ভাগ করছে, তাহলে এই ভাগেরটার নাম কি? এই ভাগেরটার নাম হচ্ছে এ সি বি কোণ। আমি এখানে লিখলাম এ সি বি কোণ। আর এই যে মাঝখানে যে কোণটা দেখতেছ এটার নাম হচ্ছে এ সি ই কোণ। এটার নাম হচ্ছে এ সি কোণ, কারণ এটাকে আমি কেন গোল দাগ দিলাম, কারণ আমাকে এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। আর বাকি এই সাইডে কোণটার নাম হচ্ছে ই সি বি কোণ, আমি এটা লিখলাম। আর এই তিনও কোণের সমষ্টি হচ্ছে 180। দেখো এ সি বি কোণ, আমার এখানে যে কাজটা করব একটু খেয়াল রাখো। এখানে আমি যে কাজটা করব, এই পাশের কোণটাকে আমি এই কোণের ভিতরে নিয়ে আসব, ঠিক আছে, মানে এই কোণটাকে ক্লোজ করে ফেলবো আমি। তো ক্লোজ করতে হলে দেখো এই যে এ সি বি, এটা তো আর ক্লোজ করার দরকার, আমি ক্লোজ করবো কোনটা? এটা, তাহলে এটা থাকবে, এটা ওকে ফাইন। এটাকে তো আর ক্লোজ করার সুযোগই নেই, কারণ এটা মানে বের করতে হবে, এই জন্য এটাও থাকবে। এটাকে আমি একটু বক্স করে রাখি, এটা ইম্পর্টেন্ট কোণ। এখন দেখো আমি অল্প আগে বলছিলাম যে এই কোণটা কোন কোণের সমান? এই কোণের সমান, তাহলে আমি এই কোণ সমান এই কোণ লিখতে পারি না? লিখতে পারি কিনা? তাহলে এই কোণ সমান আমি কি লিখলাম? বি এ সি কোণ, মানে এই কোণকে, এই কোণের পরিবর্তে আমি এই কোণটা লিখতে পারি, এই কোণটার নাম হচ্ছে বি এ সি কোণ। দেখো এই কোণের পরিবর্তে আমি লিখলাম বি এ সি কোণ। এখন দেখো তাহলে এই কোণটার পরিবর্তে যখন আমি এই কোণটা লিখলাম, তাহলে মানে আমার এই দুইটা কোণ এখন আমার কাছে চলে আসলো। কিভাবে আসলে দেখো, বি সি বা এ সি বি কোণ, এখানে এ সি বি কোণ আছে, এই কোণটা কোথায়? এই কোণটা হচ্ছে এইটা। আর বি এ সি কোণ কোনটা? বি এ সি কোণটা হচ্ছে এটা। সহজে বুঝবে কিভাবে? এখানে সি আছে, এই যে এখানে সি আছে, এখানে এ আছে, এখানে এ আছে, আর এ সিই আমাকে বেরই করতে হবে, এটা নিয়ে কোনো কথাই নেই। এখন জানি আমরা সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটা কোণ কত হবে? 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, 180-র মধ্যে আছে 90, আর বাকি দুটা মূল্য হবে 90। তাহলে এই দুটা কোণের মাপ আমরা একসাথে লিখব 90 ডিগ্রি, যোগ এ সিই কোণ সমান 180 ডিগ্রি, বা এ সিই কোণ সমান 180 বিয়োগ 90 সমান 90 ডিগ্রি। দেখো তার মানে এ সিই কোণটা সমকোণ প্রমাণিত হয়েছে না? 90 ডিগ্রি। আর এটা যদি 90 ডিগ্রি হয়, এই সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তার মানে এটা অতিভুজ। ওকে, তাহলে তার মানে এখানে তিনটা কি? তিনটা জিনিস হচ্ছে সমকোণ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আস্তে আস্তে সর্বশেষে চলে আসলাম। এই যে তিনটা ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, এই তিনটা ত্রিভুজ কিসের মধ্যে আটকা পড়েছে? দেখো তো এই তিনটা ত্রিভুজ কোন বক্সের ভিতরে আটকা আছে? এই তিনটা ত্রিভুজ আটকা আছে একটা ট্রাপিজিয়াম নামক বক্সের ভিতরে। ওকে, সর্বশেষ কাজ, 5 নাম্বার কাজ হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম নিয়ে কথা। ট্রাপিজিয়ামটা তোমরা একটু দেখে নিবা এই পার্টটা করার আগে। তো আমি একটু লিখে ফেললাম। তো এখানে তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে, এখানে দুইটা লম্ব আছে, এই একটা লম্ব, এই একটা লম্ব, আমি একটু আলাদা করে আঁকবো। এবি একটা লম্ব, আর এখানে ডিই একটা লম্ব। ধরে নিলাম একটা ছেলে একটা মেয়ে রেল লাইন ধরে হাঁটতেছে, খেয়াল করো, হ্যাঁ, ধরো একটা ছেলে এবি, একটা মেয়ে ডিই, এটা রেল লাইনে আছে তারা। ওকে, জাস্ট বোঝার জন্য একটা গল্প। এখন যদি বলি এই ছেলে এবং মেয়ের মধ্যে একটা ডিস্টেন্স আছে, একটা দূরত্ব আছে, দূরত্ব, লম্বের দূরত্ব, এই যে দুটা লম্বের দূরত্ব, এইটাকে মাঝখানের অংশটাকে বলা হয় দূরত্ব। এই দূরত্বটা হচ্ছে বিডি, ঠিক আছে, ওকে ফাইন। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই পুরো ক্ষেত্রফল যদি আমাকে বের করতে হয়, কারণ এটার ভিতরে আছে তিনটা ত্রিভুজ, তার মানে এই তিনটা ত্রিভুজের
এই তিনটা ত্রিভুজের আলাদা আলাদা ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি, এই তিনটা ত্রিভুজের সমষ্টি হবে টোটাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করতে হলে এখানে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করলে আমরা পেয়ে যাব। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্রটা কি দেখো, এই অংশের বাম অংশের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ লম্ব দূরত্ব। হাফ বুঝতে পারলাম, সমান্তরাল বাহু মানে কি, দুইটা বাহু একে অপরের কাছাকাছি কখনো আসবে না, তারা একটা সমান দূরত্বে চলবে, তাকে বলা হয় সমান্তরাল বাহু। এই সমান্তরাল বাহু দুইটা হচ্ছে এটা, এই দুইটা, ঠিক আছে, এটা দূরত্ব সমান। দেখো আবার এখানে তারা আস্তে আস্তে কাছাকাছি আসতেছে, এই দুইটাকে সমান্তরাল বলবো না। আর হচ্ছে লম্বের দূরত্ব, লম্বটা হচ্ছে কি এটা এবং এটা, এই লম্ব কার উপরে লম্ব, এই যে বিডির উপরে, এই বিডির উপরে তারা লম্বালম্বি ভাবে দাঁড়ানো আছে, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় লম্ব। আর সেটা কার উপরে, বিডির উপরে। আবার এই বিডি থেকে ডি পর্যন্ত এটাকে বলা হয় দূরত্ব। তাহলে লম্বের দূরত্বটা হচ্ছে কি বিডি, ঠিক আছে। আর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু, তাহলে এই ত্রিভুজের ভূমিকে বিসি, এই জন্য লিখলাম বিসি, আর উচ্চতা হচ্ছে কি এ বি লিখে ফেললাম। আবার এই ত্রিভুজের ভূমিকে হাফ ইন্টু ভূমি উচ্চতা, তাহলে এটা হবে ভূমি, এটা হবে উচ্চতা। এটা কি, এটা হচ্ছে অতিভুজ, কারণ এই যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর নাম অতিভুজ, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটার নাম অতিভুজ, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে এই সমকোণের বিপরীত বাহুটার নামে অতিভুজ। তাহলে এই দুটাই হচ্ছে ভূমি, একটা ভূমি একটা উচ্চতা। তাহলে ভূমি এবং উচ্চতা দেখছে দুটাই কিন্তু বি দ্বারা প্রকাশ করা আছে, এই জন্য আমরা এই দুটার মান লিখছি বি গুণ বি। এইভাবে তোমরা প্রত্যেকটা সূত্রের লম্ব গুণ উচ্চতা মানে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এটা করে ফেলবা। করার পরে এখানে সমান্তরাল বাহু দুটার নাম লিখবা, সমষ্টি বলছে না, দুটা যোগ করবা। আর লম্বের দূরত্ব হচ্ছে বিডি লিখলাম, হাফ লিখে ফেললাম, সূত্রের হাফ। এস এ বি কে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, সি দ্বারা, এখানে সি লিখলাম, প্লাস ডি ই কে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, এ দ্বারা লিখে ফেললাম, গুণ। এখন দেখো বিডি, বিডি কিন্তু এই পর্যন্ত, আর এই বিডির মধ্যে কয়টা রেখা আছে, দুটা ভাগ আছে, একটা ভাগের মান এ আর একটা ভাগের মান সি। এই জন্য একসাথে লিখলে, একসাথে মানে কি যোগ, এই জন্য কেন আমি যোগ লিখতে হবে। বিডির মধ্যে দুইটা বাহু দ্বারা এই বিডিটা তৈরি হয়েছে, এই জন্য দুইটা বাহুর মাপ দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর এখানে হাফ, এখানে এ গুণ সি এ সি, বি বি গুণ করলে বি স্কয়ার, এ গুণ করলে এ সি। এখন সহজ হয়ে যাবে, দেখো জাস্ট মানগুলা বসাইলাম এতটুকু। এখন দেখো এ প্লাস সি, এটাকে আমরা এ প্লাস সি, এখানে এ প্লাস সি, দেখো এটার উপর পাওয়ার ওয়ান ও এটার উপরে পাওয়ার ওয়ান, গুণের বেলায় বেস একই রকম হলে গুণের বেলায় পাওয়ার যোগ, মানে এ প্লাস সি কি হবে হোল স্কয়ার সমান সমান। এখানে উভয় জায়গা থেকে আমি হাফ কমন নিব, হাফ কমন নিয়ে কি থাকবে, এসি প্লাস বি স্কয়ার প্লাস এসি, হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। আর এখানে আমার আছে হাফ, এখানে এসি এবং এসি যোগ করলে কত হবে, টু এসি প্লাস বি স্কয়ার। বা দেখ উভয় পক্ষ থেকে এটা গুণ সম্পর্ক, এই দুইটার মধ্যে গুণ সম্পর্ক, আবার এইগুলার মধ্যে এটা কি সম্পর্ক, ধরো গুণ সম্পর্ক। গুণ যখন থাকবে তখন আমরা হাফ হাফ কেটে ফেললে, মানে জাস্ট ছোট করে ফেললাম। এখানে আছে কি, এখানে আছে এ স্কয়ার টু এসি প্লাস সি স্কয়ার সমান সমান, এখানে আছে টু এসি প্লাস বি স্কয়ার। দেখো এখানে আবার টু এসি কিন্তু তুমি কাটতে পারবে না, কেন পারবে না, কারণ এদের মধ্যে যোগ সম্পর্ক থাকলে কাটাকাটি করা যায় না। তাহলে আমরা একটা কাজ করব, এ স্কয়ার প্লাস টু এসি প্লাস সি স্কয়ার, এখান থেকে প্লাস টু এসি কে আমি এদিকে নিয়ে আসবো, টু এসি সমান সমান বি স্কয়ার। দেখো টু এসি এবং টু এসি প্লাস মাইনাসে কাটাকাটি করা যায় যদি একই রকম থাকে। তাহলে এ স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান বি স্কয়ার, প্রমাণিত। এখন দেখো প্রমাণিত কিভাবে হয়েছে, এ স্কয়ার মানে এ উপর স্কয়ার মানে এটা মানে কি বিসি, তাহলে আমি ইচ্ছা করলে এখানে বিসি স্কয়ার লিখতে পারি, সি স্কয়ার মানে আমি কি লিখতে পারি, এ বি স্কয়ার লিখতে পারি, বি স্কয়ার মানে আমি কি লিখতে পারি, এসি স্কয়ার লিখতে পারি। তাহলে সুতরাং এসি স্কয়ার এসি স্কয়ার সমান বিসি স্কয়ার যোগ এ বি স্কয়ার। ওই যে যেটা বলছিলাম অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যে মানে জ্যামিতিটা অনেক বড়, তোমরা মনোযোগ সহকারে পুরাটা জ্যামিতি এক মানে দেখবা না, 5টা স্টেপ আছে, 5টা স্টেপ
ভেঙে ভেঙে দেখবে একটা স্টেপ। প্রথম তোমরা ভিডিওটা দেখো, এটা কত মিনিট ছিল, এটা দেখার পরে তুমি এটা খাতার মধ্যে লেখো। এটা লেখার পরে তুমি আবার দ্বিতীয় অংশটা দেখো, সেটা আবার বুঝি খাতার মধ্যে লেখো। এটা প্রতিটা পরীক্ষায় থাকবে। আর অষ্টম শ্রেণীর যে জ্যামিতিগুলো আমি তোমাদেরকে করাবো, এগুলা বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিভিন্ন তোমাদের 9-10 এর সাথে এগুলা সম্পর্কিত। তো ধন্যবাদ, ভালো থাকো সবাই।